সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা নিয়ে এবং পরবর্তী খেলাগুলো নিয়ে টি-20 বিশ্বকাপের। এই আলোচনায় স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হবেন আমাদের বিশেষ প্রতিনিধি SM সুমন, এবং আলোচনার কোনো এক ফাঁকে আমরা যুক্ত করে নিতে চাই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং নির্বাচক গোলাম নওশের প্রিন্সকে। তিনিও যুক্তরাষ্ট্রে থাকেন এবং আমেরিকান ক্রিকেট দলের অপারেশনস কমিটির সঙ্গে কাজ করেন। তাকে আমরা যুক্ত করে নেবার চেষ্টা করব। SM সুমন আছেন নিউ ইয়র্কে, যেখানে খেলা হয়েছে এবং এখন একটু আগেই যেখানে পাকিস্তান এবং কানাডার খেলা শেষ হয়েছে সেই স্টেডিয়ামে, নাসাউ স্টেডিয়ামে। SM সুমন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু স্টুডিওতে ইশতিয়াক আহমেদ আপনার কাছে শুনতে চাই যে গতকালকে বাংলাদেশ খেলাটি হয়েছে, এই স্টেডিয়াম পিচ নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মতো দলকে 113 রানে আটকে দেওয়ার পরেও যখন জয়, দর্শকরা আশা করছিল জয়ের, সেই ম্যাচটি শেষ পর্যন্ত শেষ মুহূর্তে জয়টি হাতছাড়া হয়ে গেছে। এই খেলা সম্পর্কে আগে আপনার কাছে জানতে চাই, কেন এমনটা ঘটলো? ধন্যবাদ। শ্বাসরুদ্ধকর একটা খেলা ছিল। সাউথ আফ্রিকার মতো একটা এত শক্তিশালী একটা দল, যেটা কি নাম ব্যাটিং বোলিং যেটাই বলেন, দুর্ধর্ষ। সাউথ আফ্রিকার হয়তোবা যেসব প্লেয়ার IPL খেলে এসছে সব প্লেয়ার হয়তো এখন ফর্মে নাই, কিন্তু অন পেপার সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড। তাদের ফাস্ট বোলিং বলেন, তাদের ব্যাটিং সাইড বলেন, হয়তোবা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে জ্বলে উঠতে পারেনি। তবে দুইটা দলকেই হারিয়েছে, বাংলাদেশকে হারাবার ফলে 3টা পরপর হারিয়েছে। বাট বাংলাদেশ, আমার মনে হয় যে গতকালকের খেলাটা স্নায়ুর চাপে অন্তত পড়েনি। হেরেছে, আমার মনে হয় লড়াই করেই হেরেছে, যেটা আমরা এক্সপেক্ট করি, প্রত্যাশা থাকে বাংলাদেশ যেন প্রত্যেকবার খেলে হারে, ভালো খেলে যেন, যদি হারতেই হয় ভালো খেলে যেন হারে, যেটা কালকে করেছে। আনফর্চুনেট, হারার পিছনে অবশ্য যদি বলি আম্পায়ারদের কিছুটা হাত ছিল, কিংবা আম্পায়ারিং কিছুটা দায়ী ছিল বাংলাদেশ এই হারার পেছনে। আমার মনে হয় বলাটা একেবারে ভুল হবে না, বাট আমার মনে হয় যে বাংলাদেশ যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছে। সাউথ আফ্রিকাকে 113 রানের মধ্যে রিস্ট্রিক্ট করতে পারা এই উইকেটে, যেখানে একটা ভয়ভীতি ছিল উইকেট নিয়ে, সেখানে এই ধরনের বোলিংয়ের এগেনস্টে বাংলাদেশ চেস করে প্রায় জিতেই গিয়েছিল। সেটাও আমি বলবো যে সেখানেও কৃতিত্বের একটা ব্যাপার আছে, যে তারা উইকেটে মোটামুটিভাবে অ্যাডজাস্ট যতখানি করতে পারা যায় করেছে। আমাদের ব্যাটসম্যানরা ফেল করছে বারে বারেই, সেটা একটা বড় কারণ তো অবশ্যই। বাট আই থিঙ্ক দ্যাট সাউথ আফ্রিকার সাথে হেরে গেলেও আমি হতাশ হইনি, যে তারা অন্তত দে গেভ আ ফাইট অ্যাগেইনস্ট সাউথ আফ্রিকা। পরাজয়ে মন ভাঙলেও আশাভঙ্গ ঘটেনি এখনো। নট ইয়েট। আরও এই প্রথম পর্বে আরও দুটো খেলা রয়েছে, সেই খেলাগুলো সম্পর্কে শুনবো। একটু SM সুমন, আপনার কাছে গতকালকে খেলার চিত্র আপনি স্টেডিয়ামে বসে দেখেছেন, রিপোর্ট করেছেন, এবং সেখানে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশি যারা ছিলেন, দর্শকরা পুরো স্টেডিয়াম ভর্তিই ছিলেন, তাদেরকে কথাও আপনি শুনেছেন, পাঠিয়েছেন। দর্শকরা এই খেলা শেষে কী প্রতিক্রিয়া দেখিয়েছেন? ধন্যবাদ। দর্শকরা আসলে ম্যাচ শেষে, তারা ম্যাচ শুরু বা ম্যাচ চলাকালীন পর্যন্ত যতটা আশায় বুক বেঁধেছিল, ঠিক ততটাই হতাশ হয়েছে ম্যাচ শেষে। আমি কথা বলেছিলাম বেশ কিছু দর্শকের সাথে, আমার ম্যাচ শেষে কথা বলার সুযোগ হয়েছিল। তারা আসলে ভেবেছিল যে বাংলাদেশ এই ম্যাচটা জিতে যাবে, কারণ টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে কখনো হারাতে পারেনি। আর যেহেতু গতকালকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র 113 রানে আটকে দিয়েছে, সেই জন্য তাদের আশাটাও ছিল অনেক বড়, প্রত্যাশাটাও ছিল অনেক বড়। বাংলাদেশ কালকে বোলিংটা খুব ভালো করেছে। এই উইকেট, বিশেষ করে এবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে প্রতিটা ম্যাচেই, কারণ এখানে লো স্কোরিং হচ্ছে, উইকেটটা একটু ট্রিকি, ব্যাটসম্যানদের জন্য ব্যাট করা একটু কঠিন, সেই সাথে আউটফিল্ডটা আসলে খুব বেশি ফাস্ট না, বা আউটফিল্ডে যেভাবে বল
অন্যান্য ভেন্যুগুলোতে আমরা দেখি, যেমন ওয়েস্ট ইন্ডিজে দেখেছি কিছু ভেন্যু, বা এটাকে অন্যান্য দেশের ভেন্যুগুলোতে দেখেছি, সেরকম না। যেহেতু এখানে ড্রপ ইন পিচে খেলা হচ্ছে, এই পিচটা নিয়ে একটু অনেক অনেক কথা থাকে। তো দর্শকরা আসলে ভেবেছিল কি যে ম্যাচটা বাংলাদেশ খুব সহজে জিতে যাবে, এবং সেই সুযোগও ছিল বাংলাদেশ দলের হাতে। শেষ মুহূর্তে এসে বাংলাদেশ আসলে ম্যাচটা কঠিন করে দিয়েছে, যদিও আম্পায়ার দুজনে ইডিংওয়ার্থ এবং আরেকজন আম্পায়ারের একটু সিদ্ধান্তে কিছু সমস্যা হয়েছিল, যেটা বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। কিন্তু তারপর আমি মনে করি যে আসলে ব্যাটসম্যানদের, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের কারণেই বাংলাদেশ ম্যাচটা থেকে ছিটকে গেছে। কারণ শেষ মুহূর্তে রিয়াদ এবং তাহিদ হৃদয়ের জন্য একটু চাপই হয়ে যায়, প্রতিটা ম্যাচে তারা ম্যাচ বের করে আনবে বা জয় এনে দিবে, এটা আসলে প্রত্যাশা করা বোকামি। কারণ যে কোনো দলের শুরুটা যদি ভালো হয়, তাহলে শেষটা অনেক ভালো হয়। আসলে এটা বাংলাদেশের আসলে এখন বলতে হয় যে ব্যাড লাক, এছাড়া আসলে আর কিছু বলার নেই। তবে দর্শকরা কিন্তু আশাবাদী যে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বে খেলতে পারবে। না, দর্শকদের কথা তো বলছিলেন, আমাদের খেলোয়াড়দের খেলার পরে সাজঘরে বা তাদের সঙ্গে আপনার আলাপ হয়েছে, সুযোগ হয়েছে কিনা, এবং তাদের বক্তব্য জানবার চেষ্টা করেছেন কিনা? একটা হলো তৌহিদ হৃদয় তো নিজে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছে, তার একটি বক্তব্য আছে। অন্যান্যদের সব সাথে কি কথা হয়েছে আপনার? না, এখন কিছু রেস্ট্রিকশন থাকে, আর রেস্ট্রিকশনের কারণে আসলে যাওয়া যায় না, কারণ আইসিসির কিছু কোড অফ কন্ডাক্টের কারণে আমরা চাইলেও আসলে এখন খেলোয়াড়দের কাছাকাছি খুব যাওয়া হয় না। ম্যাচের দিন তো যাওয়া যায় না, হয়তো অনুশীলনের দিন যাওয়া যায়। আর বাংলাদেশ দলের একটু তাড়া ছিল, কারণ তারা খেলা শেষে মাঠ থেকে সরাসরি এয়ারপোর্টে চলে গিয়েছে, চার্টার ফ্লাইটে করে তারা সেন্ট ভিনসেন্টে গিয়েছে, এবং একই সাথে দক্ষিণ আফ্রিকার দলও দুদল একই সাথে একই চার্টার বিমানে নিউ ইয়র্ক থেকে সেন্ট ভিনসেন্টে গিয়েছে, কারণ পরবর্তীতে ওই সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের দুটো ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচ আছে। সেজন্য আসলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাথে আমাদের আসলে কথা বলার ওইভাবে কোনো সুযোগ হয়নি, শুধু তাহিদ হৃদয়ের সেই প্রেস কনফারেন্স ছাড়া। জি, ধন্যবাদ সুমন। থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও আপনার কথা শুনবো। যেটি আরেকটি বিষয় আপনি একটু বলে রাখি যে আম্পায়ারিং নিয়ে সমালোচনা হচ্ছে, এ ব্যাপারে কি বাংলাদেশ দল পরবর্তীতে কোনো পদক্ষেপ নিয়েছে, অথবা এরকম কোনো কারোর সঙ্গে আপনার কথা হয়েছে সংগঠকদের? না, এরকম আসলে এখন আম্পায়ারিং এর যে বিষয়টা, সেটা হলো ম্যানেজার এবং অধিনায়ক তাদের ম্যাচ রিপোর্টের বা কোচ আছেন যিনি, তাদের ম্যাচ রিপোর্টের একটা হয়তো তথ্য আম্পায়ারকে জানাতে পারেন। কিন্তু সেটা যেহেতু কোড অফ কন্ডাক্টের কিছু বিষয় আছে, চাইলে অফিসিয়ালি তারা ওইভাবে কোনো অধিনায়ক বা কেউ বলতে পারবে না। সেটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তারা বলেছেন যে তারা আলোচনা করবেন, তারপরে এটা সিদ্ধান্ত জানাবে আর কি, বিষয়ে কি করবে। ধন্যবাদ। ইশতিয়াক আহমেদ, আম্পায়ারিং নিয়ে আপনিও বলছিলেন, আম্পায়ারিং নিয়ে কি পদক্ষেপ নেওয়ার বাংলাদেশ দলের পক্ষ থেকে অথবা বিসিবির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার কি কোনো সুযোগ আছে বা এটা সম্ভাবনা দেখেন? ওয়েল, আমার মনে হয় যে একটা রিপোর্ট দিতে পারে হয়তো বা, আই থিঙ্ক দ্য ক্যাপ্টেন অর দ্য ম্যানেজার, টিম ম্যানেজমেন্ট থেকে হয়তো বা যদি কোনো এরকম সুযোগ থাকে দেওয়ার, সেক্ষেত্রে দিতেই পারবে। বাট এটা নজর কেড়েছে এই ভুলটা, যেটা, এবং এটা ক্রুশাল একটা ভুল ছিল, গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ভুল, যে কারণে বাংলাদেশ হেরে গেছে ওই 4 রানেই। যে 4 রানটা বাংলাদেশেরই ছিল প্রাপ্য লেগ বাই, এই ভুল ডিসিশনের কারণে রিভিউটাকে ওভারটার্ন করলো এবং দেখা গেল যে এটা হি ইজ নট আউট, কিন্তু যেহেতু আম্পায়ার আউট দিয়েছে আইনগতভাবে আইসিসির অনুসারে সেটা বাই হয়। বাট যে ভুলটা যেটা করলো এটা তো আম্পায়ার করেছে, দুইটা ভুল ছিল। তহিদ হৃদয়েরটাও সে কুইক একটা ডিসিশন, ভুল বলবো না, খুব তড়িৎ ইসেতে একটা আঙ্গুল তুলে ফেললো ভেরি কুইকলি। তো সেটাও সন্দেহের একটা সৃষ্টি করে, জায়গা সৃষ্টি করে। এবং সেখানে দেখা গেছে যে যদি রিভিউ আউট না দিত, সাউথ আফ্রিকা আপিল করতো, আম্পায়ার্স করলে সেক্ষেত্রে আউট হতো না। সো হোয়াট এভার দ্য কেস, আমার মনে হয় এটা বিসিবিকে অন্তত দে শুড ব্রিং ইট টু দি অফ দি আইসিসি, that these kind of decisions in crucial matches that can lead to a winning and losing একটা ফ্যাক্টর যদি হয়ে থাকে, then they should not go unresolved. আমার মনে হয় যে এটা নজরে আনা উচিত। না, আরেকটি যেটি আলোচনা হচ্ছিল যে এই ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে এই কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খুব টাইট ম্যাচ ছিল, 113 রানে আটকে রাখার পরে 109 রান করেছে, তারপরে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছিল। কিন্তু আমাদের এই প্রথম পর্বের আরও দুটো খেলা রয়েছে বাংলাদেশ দলের, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে। আমাদের সামনে সুপার 8-এর সম্ভাবনা কতটা দেখেন?
এখন 2টা ম্যাচ জিততে হবে। যদি সাউথ আফ্রিকার সাথে যদি জিতে যেত সেক্ষেত্রে হয়তো বা নিশ্চিত ভাবে বলতে পারতাম যে না, বাংলাদেশ ইজ গন থ্রু। বাট 2টা ম্যাচ জিততে হবে। এবং বাংলাদেশের যে নেপালের বাংলাদেশের যে একটা মানে এই ধরনের টিমের আগেনস্টে খুব একটা মানে নিশ্চিতভাবে বলতে পারি না যে নেদারল্যান্ডসকে হারাবেই। যেরকম সাউথ আফ্রিকাকে হারাতে পারবে না যেরকম একটা ছিল যে একটা খেয়াল, সেরকম আর নেদারল্যান্ডসের সাথে যে হারতে পারে না বাংলাদেশ, হারবে না এটাও বলা যায় না। বিকজ গেল ওয়ার্ল্ড কাপে আমরা উই স হাউ নেদারল্যান্ডস বাংলাদেশ। তো সেখানে আমার মনে হয় যে একটা প্রেশারের খেলা থাকবে এবং প্রেশারটা বাংলাদেশ যে টিম নিতে পারে। বিকজ নেদারল্যান্ডসের হয়তো সুযোগ কতখানি থাকবে জানি না, বাট আমার মনে হয় যে ইট উইল বি আ টাফ ম্যাচ, যেখানে যে দল প্রেশারটাকে বেটার হ্যান্ডেল করতে পারবে অবভিয়াসলি সেই দলেরই সম্ভাবনা বেশি থাকবে। এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশের বোলিংটা যেটা আমাদের স্ট্রেংথ, অন্তত সেটা যেন আবার যেন পুনরাবৃত্তি আমরা দেখতে পারি। যে তাসকিন, তামিম, সাকিব এবং মুস্তাফিজের বোলিংটা যেন, বিকজ আমাদের বোলিংটাই কিন্তু আমাদের ম্যাচ জিতাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা কিন্তু খুব একটা ফর্মে নেই। যারা দায়িত্ব নিয়ে খেলার কথা, যারা প্রথম সারি ব্যাটসম্যান, যারা এত অভিজ্ঞ, এতদিন ধরে খেলছেন, আমরা কিন্তু তাদেরকে যে অবস্থায়, খুব করুণ অবস্থায় আমরা পাচ্ছি, তাদের উপরে ভরসা বলতে একেবারেই জিরো। কিন্তু সেখান থেকে এই ক্রুশাল ম্যাচে আমার মনে হয় তাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে আমার মনে হয় দিল হ্যাভ টু গো বিয়ন্ড দেয়ার অ্যাবিলিটি অ্যান্ড পুট আপ আ গুড পারফরমেন্স। নেদারল্যান্ডসকে অবভিয়াসলি হালকা করে দেখার কিছু নেই, বাট আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে অবশ্যই সেই সামর্থ্যটা রয়েছে টু বিট নেদারল্যান্ডস কনভিনসিংলি। না, আপনি বোলিংয়ের কথা বলছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কিন্তু বোলাররাই সব মানে ম্যাচটাকে সহজ করে এনেছিল, কিন্তু একই চিত্র হলো যে ব্যাটসম্যানরা এবং বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে সেইটা আমরা দেখতে পাই নাই। বিশেষ করে যদি আমরা বলি যে সাকিব আল হাসানের খেলা নিয়ে কিন্তু আমাদের ক্রিকেট ভক্ত দর্শকদের মধ্যে যেমন আলোচনা রয়েছে, ক্রিকেট সংগঠকদের মধ্যে রয়েছে এবং আন্তর্জাতিক খেলোয়াড়রাও কিন্তু সমালোচনা করছে। আপনার নিশ্চয় নজর এড়ায়নি যে ভারতের বীরেন্দ্র সেহবাগ কীভাবে সমালোচনা করেছেন। আপনি সাকিবের শুধুমাত্র এই গতকালকের ম্যাচের এই শট খেলা না, আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন সাকিবের এই পারফরমেন্স কীভাবে মূল্যায়ন করেন? না, আমার মনে হয় এখন সময় এসছে বিসিবির অ্যাকচুয়ালি অ্যাসেস করা উচিত তার রোলটা। আমার মনে হয় তার কাছে খুব একটা আউটপুট পাওয়া যাচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ থেকে দেখেছি। এবং সাকিবের কিছু কারণের জন্য আমার মনে হয় যে টিমের একটা স্পিরিট যদি ভঙ্গ হয়ে গিয়ে থাকে, তার একটা অগ্রগামী ভূমিকা ছিল তামিম ইস্যু রিলেটেড। তারপরে ওয়ার্ল্ড কাপে সে নিজের সে কনফিডেন্সটা এক্সপ্রেস করেছিল যে টিমটা তাকে যদি বানাতে দেওয়া হয় যে সে টিমটাকে নিয়ে গিয়ে সে পারফর্ম করতে পারবে, সেটা তো করতেই পারলো না। বরং সেখানে ব্যাটিং অর্ডার, আমি গেল ওয়ার্ল্ড কাপের কথা বলছি, যেখানে প্রায় ব্যাটিং অর্ডার আমরা চেঞ্জ দেখেছি, তার নিজস্ব পারফরমেন্স ওয়াজ অ্যাবসলিউটলি জিরো। তারপরে আবার যখন ফেরত এসছে, একটা হচ্ছে যে তার আই প্রবলেম একটা আমরা দেখেছি, আঙ্গুলের একটা প্রবলেম, হি ওয়াজ ইনজার্ড আমার মনে হয় কোনো একটা ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েই। তো এইসবের পরে যখন হি কেম ব্যাক, সেখানেও কিন্তু সে পারফর্ম করতে পারছে না। জিম্বাবুয়ে বলেন আর যাদের শ্রীলঙ্কার এগেনস্টে হি ওয়াজ নো ওয়্যার, ইভেন এই ওয়ার্ল্ড কাপেও। তারপরেও আমার মনে হয় যে তার একটা অভিজ্ঞতা রয়েছে, নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালীন সর্বসেরা প্লেয়ার, এটা আমার মনে হয় কেউ অস্বীকার করবে না। বাট আন্তর্জাতিক পর্যায়ে এখন তার যে খেলা যে অবস্থায় নেমে এসছে, আমার মনে হয় যে এখানে কাউকে না কাউকে উইদিন দ্য বোর্ড এইটা পদক্ষেপ নিতে হবে। বিকজ আমরা যদি তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মাশরাফি এই মানের সবাই কিন্তু এক মানেরই প্লেয়ার, তো তাদের ব্যাপারে যদি বিসিবির পদক্ষেপ ওয়াজ নট ফেয়ার, তো আমি বলবো যে সাকিবের বেলায় কেন না। তো আই থিঙ্ক দিট ইজ অ্যাবাউট টাইম দ্যাট হিজ রোল ইন দি টিম শুড বি রিভিউড অ্যান্ড অ্যাসেসড।
না, সাকিবকে নিয়ে কেন বিসিবির এত ভয়, সংশয়, দ্বিধা? একই অপরাধ করলেও টিমের অন্য খেলোয়াড়দের ব্যাপারে যেরকম সিদ্ধান্ত নেয় বিসিবি, তার ক্ষেত্রে নিতে পারে না কেন? এখানে আটকা কিসে, কি মনে হয়? আর সেটা আমার কাছে বোধগম্য না। সত্যি করে বলতে গেলে এটা আমার মনে হয় যে কি কি অন্তর্নিহিত কারণ আছে এটা বলাটা মুশকিল, বাট আমার মনে হয় যে বিসিবি শুড ওয়েক আপ, বিকজ দিস ইজ, উই আর টকিং অ্যাবাউট বাংলাদেশ টিম, উই আর নট টকিং অ্যাবাউট এনি সুপারস্টার অর মেগাস্টার বা কোনো একটা ব্যক্তির। এখানে উই অল রেসপেক্ট সাকিব, কোনো সন্দেহ নাই যে সে বাংলাদেশের কেন বিশ্বের সেরা অলরাউন্ডার অনেক বছর ধরে ছিল। সেটা যতখানি মূল্য তাকে দেওয়ার, সে পাওয়ার, সেটা তাকে দেওয়া হয়েছে। বাট ওয়েন উই আর টকিং অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট, উই ওয়ান্ট রেজাল্ট, উই ওয়ান্ট ভিক্টরিজ। তো সেখানে যদি তার ভূমিকা একেবারে যদি না থাকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে তাকে দিয়ে খুব বেশি দিন আর চালিয়ে যাওয়াটা উচিত হবে। যে নিশ্চয়ই সংগঠক এবং বিসিবি এগুলো বিষয়ে লক্ষ্য রাখবেন, কিন্তু আমরা সামনের দিকে দেখতে চাই। আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপের সামনের আরও খেলা রয়েছে, এবং যে দুটো খেলার কথা আপনি বলছিলেন, নেদারল্যান্ডস এবং নেপাল, সে দুটো খেলাই হবে একটা ভিন্ন ভেন্যুতে, ভিন্ন দেশে, যে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট। এই ভেন্যুতে বাংলাদেশের একটি ম্যাচ সম্ভবত খেলার অভিজ্ঞতা রয়েছে। এস এম সুমন, সেই ভেন্যু সম্পর্কে কি আপনি বলতে পারবেন কিছু? সেন্ট ভিনসেন্টে আসলে ক্যারিবিয়ান, বাংলাদেশ এখানে একটি ম্যাচ খেলেছিল 2013 সালে বাইলিটারাল সিরিজে, সম্ভব ওয়েস্ট ইন্ডিজের সাথে। আর সেন্ট ভিনসেন্ট শুধু না, ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো আসলে একটু স্লো থাকে, বা মানে স্পিনাররা একটু সুবিধা পেয়ে থাকে, এবং যারা একটু স্লো মিডিয়াম পেস করে তাদের সুবিধা হয়। সেক্ষেত্রে বাংলাদেশে যে দুটি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে, নেদারল্যান্ডসকে বাংলাদেশ 2022 টি-20 বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া মাটিতে যেটা হয়েছিল সেটাতে হারিয়েছিল। আর নেপালের সাথে বাংলাদেশ খেলবে হলো সর্বশেষ ম্যাচটি গ্রুপের। এই দুটি ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ সুপার এইটে চলে যাবে, যেটি হবে টি-20 বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার এইট পর্বে খেলবে। ওয়েস্ট ইন্ডিজের একটু স্পিনাররা একটু সুবিধা পেয়ে থাকে। আমাদের দলে সেই অর্থে বেশ কয়েকজন স্পিনার আছে, সাকিব আছে, আরো কয়েকজন আছেন। তো তাদের জন্য এটা একটু বাড়তি আশার কথা হতে পারে, এবং টিম ম্যানেজমেন্ট সেভাবেই তাদের পরিকল্পনাগুলি সাজাচ্ছেন। আশার কথা আরেকটি আমি বলতে চাচ্ছি যে ইশতিয়াক ভাই যেটা বোলিং নিয়ে বলেছে, যে বোলিংটা বাংলাদেশ ভালো, এবং অবশ্যই এটা বোলিংটাই বাংলাদেশকে এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত দুটো ম্যাচে ভালো, শ্রীলঙ্কাকে হারাতে যেমন সাহায্য করেছে, এবং দক্ষিণ আফ্রিকাকে বিরুদ্ধেও একটা ভালো রানে আটকে রাখার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রেখেছেন বোলাররা। সেই সাথে আরেকটি সুখবর হলো যে পেসার শরীফুল ইসলাম, যিনি আমেরিকার সাথে সিরিজের সময় ইনজুর্ড হয়েছিলেন, তিনি কিন্তু সুস্থ হয়ে এখন দলে ফিরেছেন, এবং উনি অনুশীলনে বল করেছেন। হয়তো আমরা প্রথম নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট এরকম একটা পরিকল্পনা আছে, যদিও আজকে বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্টে অনুশীলন করেনি, করার কথা ছিল, কিন্তু দীর্ঘ সময় বিমান যাত্রার কারণে তারা স্থানীয় সময় ভোরে যেয়ে পৌঁছেছে সেখানে। তাই আজকে দিনটি বিশ্রাম আছে, আগামীকালকে তাদের অনুশীলন করার কথা আছে সেন্ট ভিনসেন্টের মাঠে। সেখানে হয়তো কোচ তার পরবর্তী ম্যাচ নিয়ে তাদের একাদশটা সাজাবেন। তবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট থেকে স্পিনাররাও একটু সুবিধা পেয়ে থাকে, এটা আমাদের জন্য একটা বাড়তি আশার কথা। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার আগে একদিন সময় পাচ্ছে তারা সেন্ট অনুশীলন ভিনসেন্টে, করার জন্য, সেখানকার হ্যাঁ। অনুশীলন করার জন্য, এবং সেখানকার পরিবেশের সঙ্গে আমি জানি না নিউ ইয়র্ক এবং সেন্ট ভিনসেন্টের ওয়েদারের মধ্যে তফাৎ কি। আসলে কি, এখন ক্যারিবিয়ান দ্বীপগুলোতে একটু গরম থাকে, একটু বেশি, যেটা হিউমিডিটি একটু সমস্যা হয়ে থাকে। তবে এই টিমে বাংলাদেশ দলের দুইজন ক্রিকেটারের কিন্তু টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন আগে, 2010 সালে যেটি হয়েছিল। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুজনের অভিজ্ঞতা আছে। আর এর মধ্যে হয়তো বাইলিটারাল সিরিজে কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে, খুব বেশি নেই তাদের, বাট কিন্তু আছে। তো এই অভিজ্ঞতাটা তাদের আসলে, এখন আন্তর্জাতিক ক্রিকেটটা এমন পর্যায়ে চলে গেছে যে আসলে ওই ওয়েদার অ্যাডজাস্টের খুব বেশি বিষয় থাকে না। বিশেষ করে টি-20-তে সবাই এত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, আমাদের জন্য একটু সমস্যা যে আমাদের প্লেয়াররা এত ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার সুযোগ পায় না, সাকিব মুস্তাফিজ ছাড়া খুব বেশি। তো বাকিদের জন্য এটা একটু অ্যাডজাস্ট করার সমস্যা হতে পারে। যেহেতু টি-20 ম্যাচ, ওই শিডিউলটা ওভাবেই করা ছিল, তাদের মাইন্ডসেটটাকে ওভাবে রাখতে হবে যে না, যেখানে খেলা হোক খেলাটা খেলার মতোই খেলতে হবে, এবং সেরা পারফরমেন্সটা যদি ওই দিন করতে পারে তাহলেই সাফল্য আসবে।
জি, অনেক ধন্যবাদ এস এম সুমন, আপনি থাকুন আমাদের সঙ্গে এবং ইশতিয়াক আহমেদ। আমরা একটা বিরতি নেব, বিরতির পর বাকি আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা আলোচনা করছি টি-20 বিশ্বকাপ এবং বাংলাদেশ দলের খেলা এবং আগামী সম্ভাবনাগুলো নিয়ে। আমরা ফিরছি এই আলোচনায় ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের খেলা নিয়ে এবং টি-20 বিশ্বকাপ নিয়ে, যার শিরোনাম দিয়েছি পরাজয়ে মন ভাঙলেও আশাভঙ্গ ঘটেনি এখনও। ইশতিয়াক আহমেদ, আপনার কাছে আসছি, যেহেতু আমাদের প্রথম পর্বের আরও দুটো খেলা রয়েছে বাংলাদেশের সামনে, নেদারল্যান্ডস এবং নেপাল, যে দুটো খেলাই হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। আমরা শুধুমাত্র এই বিশ্বকাপের গত দুটো খেলা নয়, এর আগেও বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলেছে এবং অন্যান্যগুলোতে ধারাবাহিকভাবে আমরা যেটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো যে বাংলাদেশ দলের টপ অর্ডারদের রান না পাওয়া। এটা কিন্তু আজকে শুধু বিশ্বকাপে গিয়ে, টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে হচ্ছে তা কিন্তু না, আগে থেকেই হচ্ছে। তারপরেও এই দিকটায় কি যথেষ্ট মনোযোগ দেওয়া হয়েছে এবং এই টপ অর্ডাররা কেন বারবার ব্যর্থ হচ্ছেন? ওয়েল, আমি বলবো যে অন্তত যে দল গঠন করা হয়েছে, যে 15 জনকে এখানে আনা হয়েছে, দে আর দ্য বেস্ট। সেখানে আমাদের স্পেশালিস্ট ওপেনিং ব্যাটসম্যান তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস। সৌম্য সরকার এবং তানজিদ তামিম দুজনেই ভালো খেলেছে অ্যাগেনস্ট জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার বিরুদ্ধে যেগুলো খেলা হয়েছে। তারপরে ইউএসের বিরুদ্ধে অন্তত একটা খেলাতে সৌম্য সরকারকে আমরা রান করতে দেখেছি মোটামুটিভাবে। তানজিদ তামিম একটাতে 50 করেছিল, আরেকটাতে মোটামুটি ভালোই খেলছিল। এটা হচ্ছে গিয়ে তানজিদ তামিম এবং সৌম্য সরকারের। পরবর্তীতে সৌম্য সরকার প্রথম দুইটা খেলাতে খেলতে পারেনি এশিয়ার অ্যাগেনস্টে, ইউএসের অ্যাগেনস্টে, এবং ওয়ার্ল্ড কাপে তার মানে একেবারে খুবই করুণ অবস্থা। লিটন দাসকে নিয়ে খুব মিজারেবলি ফেল করছিল, কিন্তু ভরসা রেখেছে তার উপরে, আস্থা আছে, বিকজ আমরা লিটন দাস একটা কোয়ালিটি প্লেয়ার, খুব উঁচু মানের প্লেয়ার, যেদিন সে ভালো খেলে। তো সেটার জন্যই এত ফ্লপ করার পরেই, ফেল করার পরেই তাকে নিয়ে এসছে। এবং আমি মনে করি যে ভরসা রাখতে হবেই, প্লেয়াররা ফেল করতেই পারে। আমি মনে করি যেরকম সাকিবুল হাসানও অনেক দিন ধরে ফেল করছে। সাকিবুল হাসান কিন্তু অনেক অভিজ্ঞ প্লেয়ার, এর উপরে আসার এখনও মানে ওরকম ফিটনেস নিয়ে কোনো ওরকম সিরিয়াস কোনো কনসার্ন নাই। তার চোখের একটা প্রবলেম থাকলেও থাকতে পারে, সেটা সে অন্তত প্রেস কনফারেন্সে ওরকম উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই। তার কনফারেন্সে তার ইসেতেই সে বুঝিয়ে দিয়েছে যে সমস্যাটা অন্যদিকে বলতে আমার মনে হয় তার ব্যাটিং ফর্মটার কথাই সে বলছে। সে যদি এটা ওভারকাম করতে পারে, আমি মনে করি যে তার যে এত বছরের অভিজ্ঞতা এবং সে যদি ফর্মে আসে, বাংলাদেশ একেবারে ঘুরে দাঁড়াবে। আমার মনে হয় যে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট, যেহেতু ওয়ার্ল্ড কাপে খেলছে দল, যখন ওখানে গেছে, তার উপরে আমাদের আস্থা রাখাটা প্রয়োজন। আমরা হতাশ হয়ে যাই বিকজ অভিজ্ঞ প্লেয়ার, আমরা অনেক দিন ধরেই তারকে সে ফেল করেই যাচ্ছে, আমরা সেটাতে অভ্যস্ত হয়ে গেছি। বাট এখন আমার মনে হয় যে এই দুইটা খেলা আছে, ক্রাঞ্চ গেমস, এই দুটাতে তাকে এখানে একটা তার ভূমিকা থাকতেই হবে। আমার মনে হয় বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে, তহিদ হৃদয়, মোহাম্মদুল রিয়াদ কিন্তু কনসিস্টেন্টলি করে যাচ্ছে, যাই করছে এরা দুজনই করছে। মাহমুদুল রিয়াদকে নিয়ে বরং এত বেশি আশা ছিল না, কিন্তু মাহমুদুল রিয়াদ তো গত দুটো ম্যাচেই ভালো করেছে। না, মাহমুদুল রিয়াদের উপরে আশা ছিল না কি, আমি তো মনে করি একমাত্রই ডিপেন্ডেবল প্লেয়ার সেই ওয়ার্ল্ড কাপের পর থেকে। আশা ছিল না যখন তাকে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সেটাও তো একটা, ইট ইজ হিস্ট্রি নাও, সেটাও তো একটা অন্যায় ছিল। তাকে যেভাবে টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, ওটা একটা অন্যায় ছিল। হি কেম ব্যাক বাই শেয়ার পারফরমেন্স। আমার মনে হয় এটা একটা নজিরবিহীন একটা আমার মনে হয় অধ্যায় মাহমুদুল রিয়াদ, যে কিভাবে তাকে বাদ দেওয়া হয়েছিল এবং কীভাবে সে ফেরত এসছে। আমার মনে হয় যে মাহমুদুল রিয়াদ এবং তহিদ হৃদয় ছাড়া অন্যান্যরা যারা আছে, তাদের এখানে একটু ভূমিকা থাকতেই হবে। জি, ধন্যবাদ। আমি আসছি আবার একটু সুমনের কাছে, শুনতে চাই যে পরবর্তী যে খেলাটি, সেটি আগামী পরশু দিন 13 তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে।
এই খেলাটি তো নানান কারণে গুরুত্বপূর্ণ, ইশতিয়াক আহমদও বলছিলেন, কারণ পরবর্তীতে ধাপে উঠতে হলে সুপার 8-এর আগে আমাদের এটা একটা বড় ব্যারিয়ার। এই ম্যাচে জেতার জন্য বাংলাদেশ টিমের মনোবল এবং পারফরমেন্স জানতে চাই আপনার কাছে, কেমন দেখেছেন এই দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়ার পর? কি শ্রীলঙ্কার সঙ্গে জেতার পরে তাদের যে চাঙ্গা মনোভাব ছিল, এখন সেটার কি অবস্থা? বলছি যে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার কাছে হারার পরও কিন্তু মানসিকভাবে খুব বেশি ভেঙে পড়েনি ক্রিকেটাররা, কারণ আহ, বাংলাদেশ এই ম্যাচটা খুব লড়াই করেছে, যদিও জয়ের পুরো সুযোগটা ছিল বাংলাদেশের কাছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে ব্যাটসম্যানদের এবং আম্পায়ারদের কারণে ম্যাচটা হাতছাড়া হয়ে গিয়েছে। তবে বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডসের সাথে ম্যাচ জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। আমাদের সাথে পরে কোচিং স্টাফের একজন সাথে কথা হয়েছিল, টিম ম্যানেজমেন্টের, ওনারা কিন্তু বলছিলেন একটা ম্যাচ হয়ে গিয়েছে। বোর্ড পরিচালক টিটু ভাইয়ের সাথে কথা হচ্ছিল কালকে ম্যাচ শেষে, পরে উনিও বলছিলেন এটা আসলে খুব মানে ব্যাড লাক বলতে চাচ্ছেন তারা, যে আসলে হয়তো বাংলাদেশের লাক ফেভার করেনি, এই কারণে ম্যাচটা হেরে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের সাথে ম্যাচ জয়ের ব্যাপারে তারা আশাবাদী, কারণ নেদারল্যান্ডস টি-20 ক্রিকেট এক্সপিরিয়েন্সে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। কিন্তু আসলে টি-20 এমন একটা খেলা যে ইশতিয়াক ভাই আরো ভালো বলেছেন যে এই ধরনের গেমগুলোতে আসলে যেদিন যে ভালো করে সেদিন দিনটা তাদেরই হয়ে যায় আসলে। তবে বাংলাদেশ কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী, খেলোয়াড়রা সবাই যে আশাবাদী যে তারা এই ম্যাচটি জিতে সুপার 8-এর রেসে টিকে থাকবে। জি, অনেক ধন্যবাদ। আমরাও সেই আশাবাদী, দর্শকরাও সেই আশাবাদ নিয়ে আছেন যে পরবর্তী দুটো খেলায় ভালো হবে। আপনি এই বোলারদের কিন্তু নিউ ইয়র্কের এই পিচ নিয়ে অনেক আলোচনা আছে। দক্ষিণ আফ্রিকার মতো দলকে 113 রানে বেঁধে ফেলা, আটকে রাখা, এটা কতটা আমাদের বোলারদের কৃতিত্ব আর কতটা পিচের কারণে হতে পারে বলে মনে হয় আপনার? না, আমার মনে হয় এই পিচে তো সবাই খেলেছে, সব দলই খেলেছে। যেমন পাকিস্তান বোলারদের কৃতিত্বের কারণে ইন্ডিয়ার ব্যাটিংয়ে ধস নেমেছিল। আবার পাকিস্তানের ব্যাটিংয়ের গাফিলতির জন্য পাকিস্তান হেরেছে। যত না আমি ইন্ডিয়ান বোলারসদেরকে, ইয়েস, বুমরা আউটস্ট্যান্ডিং একটা বোলার, সে যে কোনো দলের সাথে যে কোনো সিচুয়েশনে যে কোনো মাঠে সে ভালো খেলবেই। এবং ইন্ডিয়া ফেভারিট দল, ইন্ডিয়ার মতোই খেলেছে। এরকম একটা জায়গা থেকে তারা ম্যাচটা বের করে নিয়ে জিতে গেছে। অ্যাজ ফার এজ বাংলাদেশ ইজ কনসার্ন, আমার মনে হয় যে এখানে সুবিধাটা হয়েছে বিকজ সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা যারা আইপিএলে খেলেছে, যারা খুব ফর্মে ছিল, বিধ্বংসী কিছু কিছু ব্যাটসম্যান, তারা এই ওয়ার্ল্ড কাপ জুড়ে কিন্তু খুব একটা যে ভালো ফর্মে আছে তা কিন্তু না। তারা জিতছে মেবি টিম কম্বিনেশন, টিম ওভারঅল টিম হিসাবে খেলছে, কিংবা অন্য দল ভালো খেলতে পারছে না সেই জন্য তারা জিতছে। নেদারল্যান্ডসের সাথে তারা প্রায় হেরেই গেছিলো। সো আমার মনে হয় বাংলাদেশকে ক্রেডিট দিতেই হবে, দে বোল্ড আউটস্ট্যান্ডিং against a very powerful batting side, but a batting side which is not in form. এখন আমার মনে হয় নেদারল্যান্ডস এবং নেপালের এগেনস্টে তাদেরকে এই ধরনেরই বোলিং করতে হবে, কম্বাইন্ড একটা এফার্ট, রাইট এরিয়াসে বোলিং করা, ব্যাটসম্যানদেরকে ডমিনেট করতে না দেওয়া এবং রানটা চেক করা। টি-20 ক্রিকেটে যেগুলো বেসিক রিকোয়ারমেন্টস অফ ফাস্ট বোলার তারা সেটা দেখিয়েছে। তাসকিন, তানজিম সাকিব এবং মুস্তাফিজ সম্মিলিতভাবে যে বোলিংটা করেছে, আমাদের এটাই দরকার। আমি অ্যাজ আই সেড আর্লিয়ার, যেহেতু আমরা ব্যাটিং সাইড থেকে খুব একটা ইয়ে পাচ্ছি না, আশা করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ব্যাটসম্যানরা তাদের স্বাভাবিক মেজাজে খেলবে, বিকজ ইট উইল বি বেটার উইকেট অ্যান্ড হোপফুলি আমরা বাংলাদেশ টিমকে অ্যাজ এ ফুল টিম হিসাবে যেভাবে আমরা বিগত দিনগুলো দেখেছি সেরকম যেন আমরা খেলতে দেখি। না, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এস এম সুমন যেটি জানাচ্ছিলেন যে বাংলাদেশ দল আরেকজন পেসার পাবে, শরীফুল খেলবে, সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং সাইড আর স্ট্রং হবে হোপফুলি। কিন্তু শরীফুল খেলাবে কোথায়? যে তিনজন বোলিং করেছে সে অসাধারণ বোলিং করেছে, এবং তানজিম সাকিব, হি ইজ অলসো বেটার ব্যাটসম্যান দেন অল দি আদার ফাস্ট বোলার্স, এবং সে যেরকম বোলিং করেছে তার সে নিশ্চিত খেলবেই। আমার ধারণা সে খেলবেই। মুস্তাফিজ টিমে থাকবে। মুস্তাফিজ তো অবশ্যই একটা ফর্মে আছে, ছন্দে আছে, তাকেও খেলাবে। আর তাসকিন তো ভাইস ক্যাপ্টেন, যে বোলিং পারফরমেন্স, তো এখানে যদি উইকেটের কারণে যদি প্রয়োজন পড়ে যে 4 জন ফাস্ট বোলার খেলাবে, সেই ক্ষেত্রে হয়তো বা শরীফুল আসলেও আসতে পারে। আদারওয়াইজ আমি এখানে শরীফুল ফিট থাকলেও কার জায়গায় খেলবে সেটা বলা মুশকিল। জি, ধন্যবাদ। আমরা সুমন কি আছেন আমাদের সঙ্গে?
সুমনকে আমরা আবার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা এস.এম. সুমনের কাছ থেকে আরও একটু জানতে চাই। একটা বিরতি নেই, বিরতির পরে আবার আমরা দুজনের কথাই শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যেমনটি বিরতির আগে এস.এম. সুমনের কাছে জানতে চাচ্ছিলাম, এস.এম. সুমন এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের বিশেষ প্রতিনিধি, বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, যিনি এই টি-20 ওয়ার্ল্ড কাপ কাভার করতে এখন আমেরিকার নিউ ইয়র্কে রয়েছেন, নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। সুমন, আমাদের পিছনের অনেক সমালোচনা, ব্যর্থতা এগুলো আছেই, আবার সফলতাও আছে, কিন্তু সামনের দিকে আপনি যেমনটা আশা করছিলেন যে আগামী এই দুটো ম্যাচ জিতবে এবং বাংলাদেশ সুপার 8-এ উঠবে, এই সুপার 8-এ ওঠার ক্ষেত্রে বাংলাদেশ দলকে সামনের দুটো ম্যাচ খেলার কৌশলগুলো কি হতে পারে? নেদারল্যান্ডস যেহেতু ইউরোপের দল, সেক্ষেত্রে আমাদের একটা কৌশল নিতে হবে, যেহেতু আমাদের ওদের টিমে কিছু বাঁহাতি ব্যাটসম্যানও আছে, ডানহাতিও আছে। নেদারল্যান্ডসকে আটকাতে হলে আমাদের আসলে স্পিনারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। আর পেসারদের যেটা করতে হবে, যে তাসকিন আছে, তানজিদ সাকিব আছে, ভালো বল করেছে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাতে, খুব ভালো বল, তার বলে সুইং আছে, যেটা বাড়তি সুবিধা বাংলাদেশের জন্য। আর যদি শরীফুল ফিরে আসে, বাংলাদেশ এখন ওই পিচ দেখে হয়তো চূড়ান্ত সিদ্ধান্তটা নিবে যে কোন একাদশ খেলাবে, সেটা যেহেতু একদিন দুদিন টাইম আছে, তারা বলতে পারবে। তবে বাংলাদেশকে আসলে নেদারল্যান্ডসকে হারাতে হলে কিন্তু আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে, এবং অবশ্যই সেক্ষেত্রে সাকিবকে অগ্রণী ভূমিকা রাখতেই হবে বল হাতে, কারণ সাকিব বিশ্বমানের একজন ক্রিকেটার। হয়তো তার পারফরমেন্স খারাপ যাচ্ছে, সময় ভালো যাচ্ছে না, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তাকে শুধরাতে হবে, এবং বাকি যে দুই ম্যাচ অবশ্যই সামনে থেকে তাকে মাঠে পারফরমেন্স করতে হবে, কারণ নেদারল্যান্ডসের কাছে যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে সুপার 8-এ খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে। কারণ বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের সাথে হেরে যায়, হয়তো পরের ম্যাচের যে শেষের ম্যাচ যেটি নেপালের সাথে হবে, তার আগে মানসিকভাবে ক্রিকেটাররা একেবারেই বিপর্যস্ত হয়ে যাবে, তখন আর ঘুরে দাঁড়ানোটা অসম্ভব হয়ে যাবে। আর এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা প্রথম দুই ম্যাচ হারাতে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত। তবে বাংলাদেশের এখন কিন্তু প্রবল সম্ভাবনা আছে সুপার 8 পর্বে জায়গা করে নেওয়ার, এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে। সেক্ষেত্রে অবশ্যই নেদারল্যান্ডসের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখন থেকেই টিম ম্যানেজমেন্টকে নিশ্চয়ই তারা কাজ করছে যে কিভাবে নেদারল্যান্ডসকে হারাবে। চন্ডিক হাতুর সিংহে হোমওয়ার্ক করে ফেলেছেন হয়তো, নিশ্চয়ই, কারণ তিনি ভালোই হোমওয়ার্কটা করতে পারেন প্রতিপক্ষ দলকে নিয়ে, অ্যানালিস্টরা আছে সবাই। তবে স্পিনারদের বাড়তি দায়িত্ব নিতেই হবে, রিয়াদও আছেন, অকেশনাল রিশাদ হাসান আছে লেগ স্পিনার, যেটা আমাদের জন্য অনেক ভালো যে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের জন্য লেগ স্পিনার নিয়ে খেলছে নিয়মিত। আর মুশতাক আহমেদ লেগ স্পিন বোলিং কোচ হিসেবে নিচে স্পিনারদের ভুল ত্রুটিগুলো এবং কিভাবে আরো ভালো করা যায় সেটা নিশ্চয়ই দেখাবেন, আমরা আশা করছি। জি, ধন্যবাদ। ইশতিয়াক আহমেদ, বারবার উইকেটে স্পিনের গুরুত্বের কথা বলা হচ্ছে, স্পিনাররা ভালো করবেন, আপনি কিভাবে দেখেন এটি? হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ উইকেট এক সময়কার যে উইকেটগুলো ছিল, জামাইকা, বারবেডাস এবং অন্যান্য জায়গাগুলা, সেগুলা ফার্স্ট উইকেট হিসাবেই ধরা হতো, অ্যান্টিগা। বাট আমার মনে হয় বর্তমানে উইকেটগুলা অনেক স্লোয়ার সাইড, হেল্পস দ্য স্পিনার্স মোর। তো সেটাও যদি, সেখানেও কিন্তু বাংলাদেশের উই হ্যাভ রিজনেবল স্ট্রেংথ। রিশাদ হোসেন আছে, সাকিব তো রয়েছে, সাকিবের উপরে ভরসা আমাদেরকে রাখতেই হবে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড, আই মিন মোস্ট ইফেক্টিভ লেফট আর্ম, অর্থোডক্স লেফট আর্ম বোলার। তারপরে আমাদের মাহমুদুর রিয়াদও ভালো বোলিং করছে, প্রয়োজন পড়লে ব্যাটিং যদি কোনো চেঞ্জ দরকার, সেক্ষেত্রে শেখ মেহদিও আছে। সো যথেষ্ট রিসোর্সেস আছে বাংলাদেশের। এখন উইকেটটা যদি ব্যাটিং বান্ধব হয়, আমার মনে হয় যে ইউজুয়ালি শর্টার ফরম্যাটের খেলাগুলা 4 ছক্কারই খেলা হয়, এবং উইকেটগুলো তৈরি করা হয় যাতে করে ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্য বোধ করে স্ট্রোকস খেলতে। তো সেই ধরনের উইকেটে যদি হয়, আমার মনে হয় যে নিউ ইয়র্কটা ওয়াজ নট আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, নট দ্য টাইপ অফ উইকেট যেটা কিনা টি-20 কিংবা ওয়ানডের জন্য আইডিয়াল উইকেট না। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজে আমরা ওই ধরনের উইকেট হয়তো পাবো। তো সেটা যদি হয়, আমরা বাংলাদেশ থেকে অনেক বেটার খেলা আমরা আশা করতে পারি, এবং আমাদের যেগুলো যারা ব্যাটসম্যানরা ফেল করেছে তাদের উপরেও আমাদেরকে আস্থা রাখতে হবে, এই জন্য যে তারা ভালো খেলেছে, দে আর দ্য বেস্ট প্লেয়ার্স বলেই তারা দলে আছে। ইয়েস, তারা কিছুদিন ধরে ফর্মে নাই, বাট উই হ্যাভ সিন দ্যাট দে হ্যাভ
দে হ্যাভ পারফর্মড অ্যাট দি হায়েস্ট লেভেল। সৌম্য সরকার সমানে 0 মেরেই যাচ্ছে, কিন্তু তারপরেও লিটন দাস বলেন, সৌম্য সরকার বলেন, যেদিন তারা খেলেছে ভালো, তারা অসাধারণ তাদের ব্যাটিং লেগেছে, সেটা দর্শকদের মনে থাকার কথা। তো আমাদেরকে তাদের উপরে একটু ভরসা রাখতে হবে। আমার মনে হয় যে তারা যদি ভালো খেলে, ভালো খেলার একেবারে যে কোনো সুযোগ নেই সেটাও আমি বলবো না। সো লেটস হোপ। নাজমুল শান্ত ভালো ব্যাটসম্যান, অধিনায়কত্ব করছেন। এই অধিনায়কত্ব কি তার বাড়তি চাপ হচ্ছে তার স্বাভাবিক খেলার ক্ষেত্রে? না দেখেন, শান্ত কিন্তু একটা পর্যায়ে ছিল যখন খুবই খারাপ সময় গেছে তার, সেখান থেকে, এবং খুব ট্রোল করা হয়েছিল তাকে, ইয়াং প্লেয়ার, এবং মেন্টালি ওয়াজ শ্যাটার্ড, বাট হি কেম ব্যাক ভেরি স্ট্রংলি, এবং তার পারফরমেন্স সে দেখিয়েছে, অসাধারণ পারফরমেন্স অ্যাক্রস অল ফরম্যাটস, T20 বলেন, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে ক্রিকেট বলেন। তার বেশ কয়েকটা সেঞ্চুরি মেরেছে, বেশ কয়েকটা 50, তার সেঞ্চুরি মেরেছে আপনার সব কটাতেই, ওয়ানডে ক্রিকেট অ্যাজ ওয়েল এজ টেস্ট ম্যাচ, এবং অনেক কটা 50ও আছে। সো এই প্লেয়ারের উপরে আস্থা তো আমাদেরকে রাখতেই হবে, এবং তার এটার জন্যই তাকে সে দায়িত্বটা দেওয়া হয়েছে অ্যাজ ক্যাপ্টেন। লিটন দাসকে দেওয়া হয়েছিল, হি ওয়াজ নট সাকসেসফুল অ্যান্ড হি ওয়াজ নট ইন্টারেস্টেড অলসো। সো দ্য চয়েস ওয়াজ বিটুইন মেহেদী হাসান মিরাজ অ্যান্ড শান্ত ক্যাপ্টেন্সি নেওয়ার পরে তো ভালোই খেলেছে, মানে ইয়াং প্লেয়ার। দেখেন আমাদের এখানে কি হয়, আমরা মিডিয়া, আমিও মিডিয়ার, আমরা সবাই মিডিয়ার, আমরাও মাঝে মধ্যে একটু বেশি চড়া হয়ে যাই। আমার না একটা ইয়াং প্লেয়ার, তাকে একটু সুযোগ দেওয়া উচিত, এবং ফেল তো করতেই পারে, ইউনো। সো অ্যাজ এ ইয়াং প্লেয়ার আমার মনে হয় যে আমরা মিডিয়া যাই বলি না কেন, অন্তত বিসিবি তার উপরে সেই বিসিবি অনেক সময় প্রভাবিত হয় আমাদের, আমরা যে কী কথাবার্তা বলি না বলি, কিংবা মিডিয়া কি বলে না বলে। এটা কি আদৌ হয় মিডিয়া কথাবার্তা, বিসিবি কি আদৌ প্রভাবিত হয়? অবভিয়াসলি কিছু তো প্রভাবিত হবেই, এটা তো, বিকজ মিডিয়ার এখানে বড় একটা ভূমিকা আছে। আজকে আমাদের সব কটা যে কোনো খেলাই বলেন না কেন এই পর্যায়ে এসছে কেন, অবভিয়াসলি মিডিয়ার সাপোর্ট না থাকলে তো হয় না। বাট আমি মনে করি যে মিডিয়ার কাজ মিডিয়া করবে। তো এখানে আই হোপ যে বিসিবি যেন এটাতে প্রভাবিত না হয়। আই থিঙ্ক অ্যান্ড আই ফিল দ্যাট শান্ত শুড বি কন্টিনিউড। আই ডু নট থিঙ্ক দ্যাট, বিকজ আপনি যাকেই ক্যাপ্টেন করবেন সে কি আপনাকে নিশ্চয়তা দিতে পারবে যে আমি তোমাকে চ্যাম্পিয়ন বানিয়ে দিব, কিন্তু তোমাকে আমি সিরিজ জিতিয়ে দেবো? এটা কোনো ক্যাপ্টেন বলতেই পারে না, এরকম কোনো প্লেয়ারই নেই আমাদের। তো আই থিঙ্ক দ্যাট যে শান্তর কথা যেটা বললেন, হি ইজ আ ফাইন প্লেয়ার, ইয়াং প্লেয়ার, প্রুভেন প্লেয়ার, এবং সে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিস আছে। উই শুড হ্যাভ ট্রাস্ট অ্যান্ড ফেথ অ্যান্ড কনফিডেন্স ইন হিম। এস এম সুমন, আমাদের পরবর্তী খেলায় কি আমাদের একাদশে এই যে যেমন একটি বলেছেন শরীফুলের হয়তো সম্ভাবনা আছে, কিন্তু ইস্তিয়াক ভাই যেটা বলছিলেন যে আমাদের পেসার আসেই, এরপরে তাকে খেলার জায়গা হবে কিনা, আর কোনো ধরনের পরিবর্তনের আভাস কি পেয়েছেন, অথবা মানে ক্রিকেট সংশ্লিষ্টরা কি কোনো এরকম আলোচনা করছেন যে কি পরিবর্তন হওয়া দরকার বা উচিত? আসলে নেদারল্যান্ডসের তো সাথে যে খেলাটা হবে, আমাদের তৃতীয় ম্যাচ হবে এবারে গ্রুপ পর্বে আমাদের। আর উইকেট দেখে আসলে সিদ্ধান্ত নেবে যে উইকেটের আসলে আচরণটা কেমন হতে পারে। যদি ফাস্ট বোলারদের জন্য একটু উইকেটে বাড়তি সুবিধা থাকে, সেক্ষেত্রে যদি না শরীফুলকে খেলানো হতে পারে, এরকম একটা আভাস সেদিন কোচ দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ইনজুরি থেকে সুস্থ হয়ে শরীফুল ফিরে এসেছে, তো তাকে আমরা নিয়ে পরিকল্পনা আছে তাকে খেলানোর ব্যাপারে। আর শরীফুল খেললে, যেহেতু নেদারল্যান্ডস দলে বেশ কিছু ডানহাতি ব্যাটসম্যানও আছে, শরীফুল খেললে আমাদের একজন বাঁহাতি পেসার বাড়বে। সেটা আসলে উইকেটের উপর নির্ভর করবে, আসলে কাকে খেলাবেন, কাকে বাদ দিবেন। আর সৌম্য সরকারের জায়গায় আমরা গত ম্যাচে জাকের আলীকে খেলতে দেখেছি, জাকের আলীও ভালো করতে পারেনি, সৌম্য সরকার তো এমনি রীতিমতো ধারাবাহিকভাবে ব্যর্থ। আসলে এটা এখন টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্তটা নেমে আসলে শেষ মুহূর্তে উইকেট দেখে। জি, ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে ইস্তেক, আপনার কাছে প্রশ্ন, সেটি হলো যে দুটো খেলা তো আছে, যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আমাদের তো সুপার 8-এ ওঠার আর কোনো আলোচনা থাকে না, কিন্তু আমরা যেটা বলছি যে এখনও আশাভঙ্গ ঘটেনি। আমাদের শেষ ম্যাচটা পরাজয়ের মন ভেঙেছে, কিন্তু আশাভঙ্গ ঘটেনি। এর বাইরে কি অন্য কোনো হিসাব আছে, অঙ্ক? যদি আমরা 2 ম্যাচ না জিতে
কোনো কারণে এক ম্যাচ না, আমার মনে হয় সোজা সাপটা ব্যাপার। আমরা বাংলাদেশ জিতবো না কেন? বাংলাদেশ তো আমরা মনে রাখতে হবে, আমরা কিন্তু বড় বড় দলকে কিন্তু বিভিন্ন সময় হারিয়েছি, কনভিনসিংলি হারিয়েছি। এমন কোনো দেশ নেই, এমন কোনো ইয়ে নেই যাদেরকে আমরা হারাতে পারি নাই। সো আমাদের মধ্যে সেই সামর্থ্যটুকু আছে। আমাদের টিম হিসাবে আমরা সম্মিলিতভাবে হয়তোবা সেই ধারাবাহিকতাটা নাই, বাট ইন্ডিভিজুয়ালি আমাদের প্লেয়ার্স দে হ্যাভ প্লেড আউটস্ট্যান্ডিং ক্রিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো তাদের মধ্যে সেই সামর্থ্যটুকু আছে, সেই আস্থা আমাদেরকে রাখতে হবে। We just have to pray that they play as a team. এবং on their day বাংলাদেশ ক্যান বিট এনি টিম। আই মিন এদের এখন যে ধরনের খেলা তারা দেখাচ্ছে, তাদের উপরে আমরা হতাশ হতেই পারি, আমরা আস্থাটা হারাতেই পারি, বাট আবার আস্থা রাখতেও হবে। বিকজ আই এম শিওর আপনিও আমার সাথে একমত হবেন যে আমাদেরকে আনন্দ দিয়েছে, আমাদেরকে কিন্তু বড় বড় খেলা তারা জিতিয়ে দেখিয়েছে। এই খেলোয়াড়রাই তো জিতেছে, এই খেলোয়াড়রাই জিতেছে। ওয়াই শুড উই নট হ্যাভ কনফিডেন্স ইন দেম? আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ থেকে হয়তোবা এই উইকেটটা ব্যাটার পাবে, হয়তোবা খেলা তাদেরটা হয়তোবা ঘুরে যাবে। আমার মনে হয় না যে নেপাল আর নেদারল্যান্ডসকে নিয়ে যতটা আমরা আতঙ্কিত, আমি আতঙ্কিত আছি সত্যি করে বলতে গিয়ে, আই অ্যাম। বাট ইফ দ্য উইকেট ইজ গুড, আই থিঙ্ক বাংলাদেশ শুড বিট দেম ইজিলি। জি, অনেক ধন্যবাদ ইশতিয়াক আহমদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা সেই প্রত্যাশা রেখেই শেষ করতে চাই যে আগামী পরশুদিন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ জয় দিয়েই পরবর্তী খেলাগুলোতে এগিয়ে যাবে এবং দেশের মানুষের কোটি দর্শকের আশা আর ভঙ্গ ঘটবে না। এস এম সুমন, আপনাকেও ধন্যবাদ এই মধ্যরাতে আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন। পরবর্তী খেলাগুলোর অপেক্ষায় থাকবো, আবারও আপনার সঙ্গে অন্য কোনো দিন আলোচনা হবে। প্রিয় দর্শক, আপনারা যারা জিরো আওয়ার দেখছিলেন এতক্ষণ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।